রাত 11টা বাজার পর ঝড় বৃষ্টি শুরুর কারণে তাড়াতাড়ি নিধিদের বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে যায়। মিহান রাত 8টার পর থেকে মীরাকে ফোন করে যাচ্ছে, কিন্তু মীরার ফোন বন্ধ। মিহান অনেকবার মীরার মামু আর বাবাকে ফোন করেছে, কিন্তু তারা অনুষ্ঠানে থাকার কারণে ফোন রিসিভ করতে পারেনি। হলো রুমে বসে সবাই কথাবার্তা বলতে থাকলে ডেনি এসে বলে মীরার মামুকে বলে, ডেনি, স্যার মেম কি ঘুমিয়ে পড়েছে? অনেকক্ষণ ধরে তাকে দেখছি না। মামু, ভালো কথা বলছো, আমিও অনেকক্ষণ ধরে মীরাকে দেখছি না। দাঁড়াও আমি একটা ফোন করে দেখি। মামু ফোন বের করে দেখে মিহান অনেকবার ফোন করেছে। মামু মনে মনে বলে, মামু, মিহান এতবার ফোন করেছে কেন? কোনো সমস্যা হয়নি তো? একবার ফোন করে দেখি না কি হয়েছে। মামু মিহানকে ফোন দিলে একবার রিং হওয়ার আগেই রিসিভ করে ফেলে। মিহান, হ্যালো মামু। মামু, হ্যাঁ মিহান বলো। এতবার ফোন দিলে কোনো সমস্যা হলো না তো? মিহান, এদিকের সব ঠিক আছে, কিন্তু মীরা ফোন বন্ধ কেন? 8টা থেকে ওকে ফোন করে যাচ্ছি। কিছু কি হয়েছে মামু? আমার মীরা ঠিক আছে তো? মামু, আশেপাশে আছে হয়তো। ও কোথায় আছে দেখে তোমাকে ফোন দিচ্ছি কেমন? মিহান, আচ্ছা মামু। মিহান ফোন রেখে দিলে মামু ডেনির দিকে তাকিয়ে বলে, মামু, দেখো তো মীরা কোথায় আছে, ওকে বলো আমি ডাকছি। ডেনি মাথা নেড়ে সম্মতি জানিয়ে মীরাকে খুঁজতে চলে যায়। মিহান আজ রাতে খেতে নিচে নামেনি বলে ওর মোমো খাবার নিয়ে রুমে এসে দেখে মিহান খুব চিন্তিত দেখাচ্ছে। বেডের পাশের টেবিলে খাবারগুলো রেখে মিহানকে জিজ্ঞাসা করে, মোমো, মীরার সাথে রাগারাগি করেছিস? মিহান, নো মোমো। মোমো, তাহলে? মিহান, মোমো ওর ফোন বন্ধ। ও কিট আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে? আজ সারাদিনে ফোন দেইনি তার জন্য? মোমো, ধুর বোকা, তা কেন হবে? হয়তো ফোনে চার্জ নেই। মিহান, কিন্তু মোমো আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আমার মনে হচ্ছে ও ভালো নেই। মোমো, তেমন কিছু না। দেখেছিস বাইরে ঝড় বৃষ্টি বেড়েই চলেছে, আমারও খুব ঘুম পাচ্ছে, এখন আয়তকে খাইয়ে দিয়ে আমি যাই। মিহান, হুম। নিরিবিলি নিজন রাস্তায় দাঁড়িয়ে মীরা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছে। চারিদিকে পিপিনে নীরবতা। জন মানবের ছিটে ফোঁটা নেই। বৃষ্টির ফোঁটার কারণে মীরার চোখের পানি আড়াল হয়ে যাচ্ছে। জোরে বাজ পড়লে মীরা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে বলে, মীরা, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে, চাই নে বাজে অবিশ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর। মীরা এইটুকু বলে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, মীরা, আমি আর কারো জন্য কষ্ট পাব না। তারা আমাকে ছেড়ে ভালো আছে, তাহলে আমি কেন কষ্টে থাকব? কালকেই আমি চলে যাব এ দেশ ছেড়ে। এ দেশ শুধু আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমাকে শুধু কষ্ট দিয়েছে এ দেশ, কিছু ফিরিয়ে দেয়নি। নতুন করে আর কোনো কষ্ট সহ্য করতে পারব না। নতুন করে কষ্ট পাবার আগে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। থাকুক তারা তাদের মতো, আমি আমার মতো করে আমার জীবন গুছিয়ে নেব। আমি আর কারো কথা ভাবব না। কাউকে চাই না, আমার কাউকে না। জোরে জোরে কয়েকটা বাজ পড়লে মীরা রাস্তায় হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। অনামিকা অনেক রাত হওয়ার কারণ সবাইকে ঘুমাতে পাঠিয়ে দেয়। হলো রুমে অনামিকা, মীরার বাবা, মামু, ফুপি,
আরিফ, বিজয় আর নিপা বসে আছে। অনেকক্ষণ পর ডেনি আসে মীরার মামুর কাছে। ডেনি বৃষ্টিতে পুরো ভিজে গেছে। মামু ডেনিকে দেখে বলে, মামু, সেই কখন পাঠালাম তোমাকে আর তুমি এখন এলে? ডেনি, সরি স্যার, মীরা মেমকে কোথাও খুঁজে পাইনি। ফুপি, খুঁজে পাইনি মানে কি? ভালো করে খুঁজে দেখেছ? ডেনি, মীরা মেম পার্টি শুরু হওয়ার পর ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেমের ফোন বন্ধ, তাই লোকেশন বের করতে পাচ্ছি না। আমি গাড়ি নিয়ে আশেপাশে খুঁজে দেখেছি, কিন্তু ঝড় বৃষ্টির কারণে বড় রাস্তায় একটা গাছ পড়ে আছে, তাই গাড়ি নিয়ে বেশি দূর যেতে পারিনি। অনামিকা, কি বলছো এসব? মীরা বাংলাদেশের কিছু চেনে না, কোথায় যাবে ও? বাবা, ডেনি, তুমি বড় রাস্তার পাশের পার্কটা দেখে এসেছ? ডেনি, জি স্যার, আমি আশেপাশে ভালোভাবে দেখে এসেছি। বিজয়, আমার মনে হয় মীরা বৃষ্টির কারণে কোথাও আটকে আছে। আরিফ রেগেট ডেনিকে বলে, আরিফ, তুমি না আপুর বডিগার্ড? তোমার তো সারাক্ষণ আপুর সাথে থাকার কথা। তখন আপুর সাথে না থেকে কোথায় ছিলে তুমি? মামু, তোমরা চিন্তা করো না, আমি দেখছি। পুলিশ কমিশনার সাথে আমার পরিচয় আছে, আমি তাকে সবকিছু বলছি। মীরার গাড়ি কোথায় আছে এখন আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারব। মামু পুলিশের সাথে কথা বলে উঠতে না উঠতে মিহান আবার ফোন করে। মামু, হ্যাঁ বলোট মিহান। মিহান, মামু প্লিজ সত্যি বলেন মীরা কেমন আছে? আমার মন বলছে ও ভালো নেই। মামু, মিহান, মীরা বাড়ির কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আমি পুলিশকে ইনফর্ম করেছি, তারা তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে। মিহান উত্তেজিত হয়ে বলে, মিহান, আপনি এই কথাটা আমায় এখন বলছেন? এতগুলো মানুষের সামনে দিয়ে ও বেরিয়ে গেল আর আপনার কেউ দেখতে পেলেন না? মামু, তুমি চিন্তা করো না, আমরা তো খোঁজ চালিয়ে যাচ্ছি। ও এর আগেও এরকম অনেকবার করেছে। মিহান, আমি এখনই রাজশাহী রওনা দিচ্ছি। মামু, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে আসবে কি করে? মাঝে মাঝে তো বাজও পড়েছে। মিহান, মীরা কোথায় কি অবস্থান আছে আমি জানি না। আমি এখানে হাতের উপর হাত উঠিয়ে বসে থাকতে পারি না। ওকে খুঁজে বের করতে হবে। আমি আসছি, আপনি চিন্তা করবেন না। মিহান ফোন রেখে গাড়ির চাবি নিয়ে অনুকে ডেকে ওকে সবকিছু বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ৩টার বেশি বাজে। মীরার অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজা কাপড়ে ড্রাইভ করে খান বাড়িতে আসে, ততক্ষণে মীরার গায়ের ভিজা কাপড় গায়ে শুকিয়ে যায়। অনেকবার ডোর বেল বাজার পর রুমা এসে দরজা খুলে দেয়। রুমা অবাক কণ্ঠে মীরাকে বলে, রুমা আপা, আপনি এত রাতে এইখানে? বাড়ির আর সবাই কই? মীরা ভাবলসহীনভাবে উত্তর দেয়, মীরা, পাখিরা বোধহয় বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। রুমা, কি বলছেন আপা? পাখি প্রস্তুতি কিছুই বুঝতে পারছি না। মীরা, কষ্ট, খুব বেশি কষ্ট কখনো পেয়েছ? রুমা, আপা, আপনি কি নেশা জাতীয় কিছু খেয়েছেন? মীরা, কষ্টের নেশা করেছি আমি। কষ্টের নেশা? এই বলে রুমার পাশ দিয়ে হেঁটে হেঁটে নিজের রুমের দিকে যেতে শুরু করে। রুমা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে মীরার পিছন পিছন যেতে শুরু করে। মীরা তাচ্ছিল্য সুরে আবারও সেই কথাটা বলতে বলতে মাতালের মতো হেঁটে চলেছে। মীরা, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে, চাই নে বাজে অবিশ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর।
মীরা এইটুকু বলতে বলতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রুমা কি করবে ভেবে পাচ্ছে না। মীরার ভাবগতি রুমার ভালো ঠেকেছে না। রুমা আর কিছু না ভেবে ওর রুমে গিয়ে অনামিকাকে ফোন করে। অনামিকা, কি রে রুমা, এত রাতে ফোন দিলি, সব ঠিক আছে তো? রুমা, আম্মা মীরা আপা। অনামিকা মীরার নাম শুনে উত্তেজিত হয়ে বলে। অনামিকা, হ্যাঁ বল মীরা কি? রুমা, আম্মা একটু আগে মীরা আপা বাড়ি এসেছে। পাগলের মতো কি সব কথা বলছে। পাখির বাসা, কষ্ট, কষ্টের নেশা কিসব বলছে। আবার একা একা কবিতাও বলছে। নিজেও রুমের দরজা বন্ধ করে আছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না আম্মা। অনামিকা, কি বলছিস এসব? রুমা, হ্যাঁ আম্মা সত্যি বলছি। অনামিকা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করছি। তুই একটু ওকে সামলে রাখিস। রুমা, আম্মা আমার খুব ভয় করছে। অনামিকা, ভয় পাস না। আমরা তাড়াতাড়ি ফিরে আসছি। রাখি এখন, ওর দিকে খেয়াল রাখিস। অনামিকা ফোন রেখে তার স্বামীকে সব কথা খুলে বলে তারা দুজনে যায় মীরার মামুর রুমে। মীরার মামু ফোনে কার সাথে কথা বলছিল ওদের দেখে ফোন রেখে বলে, মামু কিছু বলবি? মিহান ফোন করেছিল, ও ঢাকার বাইরে চলে এসেছে। সকালের আগেই পৌঁছে যাবে। মীরার বাবা, ফাহিম মীরা খান বাড়িতে। একটু আগে সেখানে গেছে। রুমা বলল ও কেমন পাগলের মতো ব্যবহার করছে। আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। মামু, কি বলছিস? এখন কি হবে? অনামিকা, আমরাও তো তাই ভাবছি। রুমাকে বলেছি মীরার খেয়াল রাখতে। এখন আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। মামু কিছুক্ষণ ভাবে মীরার বাবাকে বলে, মামু, মিহান তো ঢাকার কাছেই আছে, ওকে ফোন করে বলি। মিহানই পারবে মীরাকে সামলাতে। অনামিকা, ভাইয়া আপনি তাই করুন। মিহানকে ফোন করুন। মীরার বাবা, কিন্তু মীরার হঠাৎ করে কি হলো? অনুষ্ঠান ছেড়ে চলে গেল কেন? মিহানেও তো অনেক সময় লাগবে পৌঁছতে। অনামিকা, সেসব কিছু করে ভাবা যাবে এখন, ভাইয়া আগে মিহানকে ফোন করেনি। মামু, হ্যাঁ তাই করছি। মামু মিহানকে ফোন করে সবকিছু খুলে বলে। মিহানও তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে নেয়। না জানি মিহানের মীরা এখন কেমন আছে। মামু মিহানের সাথে কথা বলে ডেনিকে সব ব্যবস্থা করে ফেলতে বলে ওরা কাল সকালে বেরিয়ে যাবে। মীরা শাওয়ার নিয়ে ভেজা চুল না শুকিয়ে বেডে বসে মাথা চেপে ধরে বলে, মীরা, ওফ এখন মাথাটাও কষ্ট দিতে শুরু করেছে। আমাকে কি সবাই কষ্ট দিতে ভালো লাগে? আমার উচিত হয়নি বাংলাদেশে আসা। আবার পুরনো ক্ষতগুলো অসহ্য ব্যথা শুরু হয়েছে।
আর কয়েক ঘন্টা তারপর আমি চলে যাব এখান থেকে। এখানে থাকলে আমি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মরে যাব। মাথাটা খুব ব্যথা করছে, এখন কিছুক্ষণ ঘুমিয়ে নেই। মীরা মাথার যন্ত্রণা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ভোর 5টায় পৌঁছায় খান বাড়িতে মিহান। ভোরের আলো ভালোভাবে এখনো ফোটেনি। ডোর বেল বাজালে রুমা ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। রুমা কিছু বলার আগে মিহান বলে, মিহান, মীরা কোথায়? রুমা, ভাইজান আপনি আসছেন। আপা কাল অনেক রাতে এসেছে, এসে থেকে কেমন পাগলের মতো ব্যবহার করছে, যেন মনে হয় নেশা করে আছে। কি সব বলছিল, পাখির বাসা, কষ্ট, কষ্টের নেশা, আবার একা একা কবিতা ও বলছে, তারপর নিজে রুমের দরজা বন্ধ করে আছে। মিহান, আচ্ছা চলো আমি দেখছি। রুমা, চলেন ভাইজান। মিহান আর রুমা মীরার রুমের দরজা নক করে যাচ্ছে, কিন্তু মীরা দরজা খুলছে না। মিহান, মীরা কি হলো? অনেকক্ষণ ধরে তো ডাকছি, এবার দরজা খুলো। রুমা, ভাইজান আপা কিছু করে ফেলেনি তো? মিহান রুমার কথা শুনে ধমক দিয়ে বলে, মিহান, কি আজে বাজে কথা বলছো? একদম চুপ করে থাকো। মিহানের ধমক শুনে রুমা চুপ হয়ে যায়। মিহান আরও 2-3বার মীরাকে ডাকে, কিন্তু মীরার কোনো সাড়া শব্দ নেই। মিহান আর না পেরে রুমাকে বলে, মিহান, এই রুমের ডুপ্লিকেট চাবি কোথায় জানো? রুমা, আমি তো জানি না ভাইজান। মিহান, দেখি তাহলে পাশে সরো, দরজা ভাঙতে হবে। রুমা পাশে সরলে মিহান 2-3টা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে। মিহান তাড়াতাড়ি করে রুমে ঢুকে দেখে মীরা বেডে শুয়ে আছে। মিহান মীরার গালে হাত দিয়ে ডাকতে গেলে চমকে উঠে বলে, মিহান, অহোহো মাই গড, জ্বরে তো গায়ে পুড়ে যাচ্ছে। মিহান মীরার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে রুমার দিকে তাকিয়ে বলে, মিহান, তুমি এক বোল পানি আর একটা রুমাল নিয়ে এসো। রুমা, জি ভাইজান, আমি এখনই আনছি। রুমা চলে গেলে মিহান ফোন বের করে ওর মমকে ফোন করে। মমো, কি রে মিহান, এত সকালে এক রুম থেকে আর এক রুমে ফোন দিচ্ছিস যে? মিহান, মমো আমি বাড়িতে নেই। মমো, তাহলে কোথায়? মিহান, মমো আমি খান্ড বাড়িতে। তুমি এখনই একটু খান্ড বাড়িতে আসতে পারবে? মমো, কেন, কি হয়েছে? মিহান, মমো মীরার ভীষণ জ্বর, কোনো সেন্স নেই। এর আগে আমি অনেক পেশেন্ট দেখছি, কিন্তু আজ আমার খুব ভয় করছে মমো। আমার মীরার কিছু হলে আমি বাঁচব না মমো। ওর উজ্জ্বল চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মমো, তুই উত্তেজিত হস না, আমি এখনই আসছি। মিহান, আচ্ছা মমো, তাড়াতাড়ি এসো। মিহান ফোন রেখে দেখে রুমা পানি নিয়ে চলে এসেছে, তারপর মীরার মাথায় হাত বুলিয়ে জলপট্টি দিতে শুরু করে। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। মিহান মীরার মাথায় জলপট্টি দিলে কোনো লাভ না হলে রুমাকে এক বালতি পানি দিয়ে আসতে বলে। মিহান মীরাকে বুকের সাথে আগলে আস্তে আস্তে ওর মাথায় পানি ঢালতে শুরু করে। এর মধ্যে ডোর বেল বাজালে রুমা মিহানকে বলে দরজা খুলতে চলে যায়। মিহান কিছু না বলে তোয়ালে ভিজিয়ে মীরার হাত মুখ মুছে দিতে শুরু করে। মিহান। কারো কণ্ঠ শুনে মিহান পিছনে তাকিয়ে দেখে ওর মমো এসেছে। মিহান, মমো তুমি একা এসেছ, পাপা আসেনি? মমো, তোর পাপা নামাজ পড়তে মসজিদে গেছিল, তাকে জানানোর সুযোগ পাইনি। রিমিকে বলে এসেছি। ড্রাইভার সাথে নিয়ে এসেছি। মিহান, মমো মীরার মাথায় পানি ঢালতে গিয়ে ওর গায়ের জামা ভিজে গেছে, তুমি আর রুমা মিলে জামা পাল্টে যাও। ততক্ষণে আমি ফার্মেসি থেকে ওর জন্য মেডিসিন নিয়ে আসি। মমো, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এখনই পাল্টে দিচ্ছি। মিহান মীরার রুম থেকে বেরিয়ে মীরার মামুকে ফোন দেয়। মিহান, হ্যালো মামু।
মামু, হ্যাঁ মিহান, তুমি পৌঁছেছ? মিহান, হ্যাঁ মামু, কিছুক্ষণ আগে এসেছি। এসে রুমার থেকে সব কথা শুনে মীরাকে ডাকি, কিন্তু মীরা দরজা খুলে না। আমি আর না পেরে দরজা ভাঙ্গে ঢুকে যাই, গিয়ে দেখি মীরা জ্বরে সেন্সলেস হয়ে আছে। মামু, কি বলছো? ও এই জ্বর গায়ে রাজশাহী থেকে ঢাকা এত দূর একা গেছে? ওকে কি হসপিটালে অ্যাডমিট করতে হবে? মিহান, মামু আমি তো ডাক্তার, আজ সারাদিন মীরাকে বাড়িতে রাখি, যদি ইমপ্রুভ না হয় রাতে হসপিটালে অ্যাডমিট করব। মামু, তোমার যা ভালো মনে হয় করো। মীরা এখন থেকে তোমার দায়িত্ব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসার চেষ্টা করছি। মিহান, আচ্ছা মামু, এখন রাখি, পরে কথা হবে। মিহান মামুর সাথে কথা বলে মেডিসিনের জন্য বেরিয়ে যায়। মীরার মামু ফোন রেখে মীরার বাবার কাছে গিয়ে বলে, মামু, নিলয় তাড়াতাড়ি রেডি হয়ে নে, 30 মিনিটের মধ্যে আমরা রওনা দেব। মীরার বাবা, মিহান পৌঁছিয়েছে? মীরা কেন এমন করল, কিছু বলেছে? মামু, সে সব পরে জানা যাবে। মিহান আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। মীরার বাবা, ও ঠিক আছে তো? মামু রাগ দেখিয়ে বলে, মামু, দেখ, আমাকে আর কিছু জিজ্ঞাসা করিস না, তাড়াতাড়ি যেতে হবে। মামু বেরিয়ে গেলে মীরার বাবা সবাইকে রেডি হয়ে নিতে বলে। বড় রাস্তায় গাছ পড়ে থাকায় তা সরিয়ে ওদের রওনা দিতে সকাল 7টা বেজে যায়। মীরার মামু মীরার ব্যাপারে কাউকে কিছু বলেনি, না বলেও সবাই টেনশনে আছে। চৌধুরী বাড়িতে মিহানের পাপা মসজিদ থেকে ফিরে আর মিহানের মোমের সাথে দেখা হয়নি। অনু আর মিহানের পাপা ব্রেকফাস্ট টেবিলে এলে মিহানের পাপা অনুকে জিজ্ঞাসা করে, পাপা, অনু তোমার মমো কোথায়? অনু, জানি না পাপা। রিমি, কাকা কাকিমা খুব সকালে বেরিয়ে গেছে। পাপা, কোথায় বেরিয়ে গেছে? রিমি, মিহান ভাইয়া ফোন করেছিল, ভাবির নাকি ভীষণ জ্বর, তাই ফোন করে যেতে বলছে। আপনি মসজিদে ছিলেন আর অনু ঘুমিয়ে ছিল, তাই আপনাদের জানিয়ে যেতে পারেনি। অনু উত্তেজিত হয়ে বলে, অনু, ভাবি মানে মীরা ভাবি? রিমি, হ্যাট। পাপা, সে কি কথা? আচ্ছা, আমি অফিসে যাওয়ার আগে একবার খান বাড়ি হয়ে যাব। অনু, পাপা আজ আমার ক্লাস টেস্ট আছে, তারপর কোচিং করে আসতে আসতে বিকেল হয়ে যাবে। আমি না হয় সন্ধ্যার পর গিয়ে ভাবিকে দেখে আসব। পাপা, আচ্ছা মামুনি, তুমি খেয়ে ড্রিভারের সাথে স্কুলে চলে যাও। অনু, ঠিক আছে পাপা। মিহান্ট মেডিসিন নিয়ে এসে দেখে ওর মমো মীরার জন্য স্যুপ বানিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে। মিহান, মমো, ওর কি জ্বর কমছে? মমো, না জ্বর কমেনি, কিন্তু সেন্স ফিরছে। জ্বরের ঘোরে কথা বলছে, এই ফাঁকে দেখি কিছু খাওয়াতে পারি কি না। মিহান ওর মমোকে কিছু মেডিসিন দেখিয়ে দিয়ে বলে, মিহান, স্যুপ খাইয়ে এই মেডিসিনগুলো খাইয়ে দিও মমো। মমো, আচ্ছা। এখন বলতো, তুই জানলি কি করে মীরার এরকম অবস্থায় আরও বাড়িতে একা আছে? মিহান ওর মমোকে সব ঘটনা খুলে বলে কাল রাত থেকে কি কি হয়েছিল। মিহানের মমো মীরাকে মেডিসিন খাইয়ে বলে, মমো, তোর ফোনটা দে তো, তোর পাপার সাথে কথা বলবো। আমার ফোনটা তাড়াহুড়ো করে বাড়িতে ফেলে এসেছি। এর মধ্যে মিহানের পাপা এসে বলে, পাপা, আর ফোন করতে হবে না, আমি এসে গেছি। মমো, তুমি এখানে? অনু কোথায়? পাপা, অনু স্কুলে গেছে, সন্ধ্যার চলে আসবে। মীরা মামুনির এখন কি অবস্থায়? মমো, মিহান মেডিসিন দিয়েছে। পাপা, মিহানের থেকে ভালো হতো না তোর হসপিটালে নিয়ে গেলে? মিহান, পাপা আজকের দিনটা দেখি সন্ধ্যার মধ্যে জ্বর না কমলে তারপর না হয় হসপিটালে নিয়ে যাব। আমার মনে হয় নর্মাল জ্বর সন্ধ্যার মধ্যে কমে যাবে। পাপা, দেখ তুই যেটা ভালো বুঝিস। মিহানের পাপা আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়।
মিহানের মম মিহানের পাপাকে একটু এগিয়ে দিতে তার সাথে যায়। মিহান মীরার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মিহান মীরার পাশ থেকে একটুও সরছে না। কিছুক্ষণ পর পর মীরার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করছে। মিহানের মম 11টার দিকে একবার চৌধুরী বাড়ি যায় মিহানকে বলে, রুমা বাড়ির সবার জন্য রান্না করছে। মিহান মামুর সাথে ফোনে কথা হয় কিছুক্ষণ পর পর। তারা আর 2 ঘন্টার মধ্যেই ঢাকা পৌঁছে যাবে। মামু মীরার জন্য খুব চিন্তা হচ্ছে। মিহান মীরার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরা জ্বরের ঘোরে মিহানের হাত জড়িয়ে ধরে। মিহান চিন্তার মধ্যে মীরার এমন কাজে মুচকি হেসে একটু ঝুঁকে মীরার হাতের আঙ্গুলে চুমু খেয়ে বলে, মিহান, জ্বরের ঘোরে আমার হাত জড়িয়ে ধরে আছো, জেগে থাকলে তো এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে ফেলতে। জানো তোমার রাগী চেহারার প্রেমে পড়েছি। খুব ভালোবাসি তোমায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমি আবার তোমাকে রাগাবো আর তুমি রেগে পুরো বাড়ি মাথায় করবা। তারপর আমিই তোমার আবার রাগ ভাঙ্গাবো। এখনো ভালোভাবে প্রেম করতে পারলাম না আর তুমি অসুখ বাঁধিয়ে বসে আছো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর চুটিয়ে প্রেম করব। মিহান একা একা মীরার সাথে কথা বলতে থাকে। মীরার জ্বর কমে আবার কিছুক্ষণ পর বেড়ে যাচ্ছে। জ্বর বাড়লে মীরা জ্বরের ঘোরে অনেক কথা বলে। মিহান মীরার পাশে চুপ করে সবকিছু শোনে। একটার আগেই মিহানের মম চলে আসে আর মীরার জন্য কিছু খাবারও নিয়ে আসে। মিহানের মম মীরার রুমে গিয়ে দেখে মিহান মীরার মুখের কাছে কান নিয়ে কিছু শোনার চেষ্টা করছে। মিহানের মম মিহানকে কিছু না বলে বেডের অন্য পাশে বসলে মীরার অস্পষ্ট কথাগুলো তার কানে আসে। মিহানের মম মিহানের দিকে তাকালে মিহান বলে, মিহান, মম ওর মনে এত কষ্ট? এত কষ্ট নিয়ে কি করে এত স্বাভাবিক থাকে? মম, সবাই কষ্ট প্রকাশ করতে পারে না। নিজের মধ্যে রেখে নিজে কষ্ট পায়। মীরাও তেমনি একটা মেয়ে। মিহান ও ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে, তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবি, কখনো কষ্ট পেতে দিবি না। আমার কথাটা সবসময় মাথায় রাখবি। মিহান, মম তুমি চিন্তা করো না, আগে ওকে সুস্থ করেনি, তারপর এক এক করে সব কষ্ট দূর করে দেব। মিহান মম আর মিহান আরও কিছুক্ষণ কথা বলে মিহান রুমের বাইরে এসে দাঁড়ায়। মিহানের মম তোয়ালে ভিজিয়ে হাত মুখ মুছে দিয়ে জামা পাল্টে দেয়। মিহানকে ডাক দিয়ে মীরাকে ধরে বসতে বলে। মিহানের মমের কথা মতো বুকের সাথে মীরার পিঠ ঠেকিয়ে ধরে বসে থাকে। মিহানের মম মীরাকে আস্তে আস্তে স্যুপ খাইয়ে দিতে থাকে। তারপর মেডিসিন খাইয়ে আবার শুইয়ে দেয় মীরাকে। মিহানের মম মিহানের পাপার সাথে মীরার ব্যাপারে ফোনে পাশের রুমে বসে কথা বলছে। আর মিহান মীরার হাত ধরে বসে আছে চুপ করে। 3টার দিকে খান বাড়ির সবাই বাড়িতে পৌঁছায়। হলো রুমে মিহানের মমকে দেখে সবাই বেশ অবাক হয়। মিহানের মমকে প্রথমে তারা কেউ চিনতে পারেনি। রুমা সবাইকে বলে উনি মিহানের মম। সে সব কথা গুরুত্ব না দিয়ে মামু এক প্রকার দৌড়ে উপরে চলে যায়। অনামিকা, কি হলো ভাইয়া, এরকম দৌড়ে চলে গেল কেন? রুমা, আপাকে দেখতে গেছে বোধ হয়। ফুপি, মীরা আজ বের হয়নি বাড়ি থেকে? রুমা, বাড়ি থেকে বের হবে কি? সে তো বিছানা থেকে উঠতে পারছে না। কাল রাত থেকে জ্বরের কারণে অজ্ঞান হয়েছ আছে। মিহান ভাইজান আর তার মা আজ সারাদিন আপার সেবা যত্ন করেছ। একটু জ্বর কমে তো একটু পর আবার বেড়ে যায়। কেন আপনারা কিছু জানেন না? দাদি, কি বলছিস এসব? আমি তো এসব তো কিছুই জানি না। তোমরা আমাকে এসব কথা আগে বলনি কেন আমার নাতনির এই অবস্থায়? মীরার বাবা, মা, আমরাও কিছু জানতাম না। দাদা, এসব কথা পরে হবে, আগে ওকে দেখি আসি চলো। ফুপি, বাবা, আগে বাইরের জামা কাপড় পাল্টে নি।
মীরা তো অসুস্থ, ধুলো বালিতে তো আরো অসুস্থ পড়তে পারে, তাই আগে জামা কাপড় পাল্টে তারপর ও কাছে যাও। আরিফ, ফুপি ঠিক কথা বলছে, আগে সবাই ফ্রেশ হয়ে আসো। এরপর সবাই ফ্রেশ হয়ে একে একে মীরার রুমে যায়। মিহান সবাইকে দেখেও মীরার হাতটা ছাড়েনি। মামু বেডের পাশে দাঁড়িয়ে মিহানের সাথে কথা বলছে মীরার বিষয়ে। মীরার জ্বর বাড়তে শুরু করলে মিহান জলপট্টি দিতে থাকে। মীরার দাদি তো কান্না শুরু করে দিয়েছে মীরার এই অবস্থায় দেখে। জ্বর বাড়ার কারণে আবার জ্বরের ঘোরে কথা বলতে শুরু করে দিয়েছে। মীরা আবার অস্পষ্ট স্বরে সেই কবিতা বলতে থাকে। মীরা, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে, চাই নে বাজে অবিশ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর। মীরার বাবা, মাহিন কি বলছে ও এসব? মাহিন তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, মিহান, একটু অপেক্ষা করুন, সবকিছু বুঝতে পারবেন। কেউ কিছু বলবে তার আগে মীরা একটু জোরে বলে উঠে, মীরা, আল্লাহ, তুমি আমাকে কেন এত কষ্ট দেও? তুমিও কি আমাকে ভালোবাসো না? থাক, আমার কারো ভালোবাসার দরকার নেই, আমার মামু আমাকে অনেক ভালোবাসে। আর কাউকে দরকার নেই আমার। তুমি তো জানো আমি কতবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু মামু কোনো না ভাবে আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? আমার ভীষণ কষ্ট হয় যখন কোনো বাচ্চাকে তার বাবা মা সাথে দেখি, তখন ঠিক আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার কি দোষ ছিল বলতে পারো তুমি? তারা তাদের সুখের জন্য আলাদা হয়ে গেল, একবারও ভাবল না আমার কি হবে। আমার স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে তাদের আমি কাছে পাইনি। ক্লাসে ফার্স্ট হলে কেউ খুশি হয়ে আমার পছন্দের রান্না করে খাওয়ানি। আমি যেদিন প্রথম অফিস জয়েন্ট করি কেউ আমাকে সাহস যোগায়নি। তবুও আমি তাদের কখনো কিছু বলতে যাইনি। আমি চাই না আমার কারণে কারো সুখের সংসার নষ্ট হোক। মামু বুঝে পারে আমার কষ্ট। মামু বুঝে যায় আমার যখন ভীষণ কষ্ট হয়, তখন আমি এই কবিতার অংশটুকু বলি। তখন মামু আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যায় আমার মন ভালো করার জন্য। কিন্তু আমার বোকা মামু তো আর জানে না আমি সব বুঝতে পারি। যাই হোক, তোমাকে আমি আর কখনো কিছু বলবো না, তুমি আমার কথা শোনোনি, আমিও আর কখনো আমার মনের কথা তোমাকে বলবো না। যদি বেশি কষ্ট হয় তাহলে চলে যাব অনেক দূরে। সেখান থেকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। মীরা আস্তে আস্তে বিড়বিড় করতে করতে চুপ হয়ে যায়। মিহান মীরার কপালে হাত দিয়ে দেখে জ্বর ছাড়তে শুরু করেছে। মিহান তাকিয়ে দেখে অনামিকা, ফুপি, দাদি, নীলা, নিধির চোখ দিয়ে পানি পড়ছে। মীরার মামু, বাবা আর দাদার চোখ লাল হয়ে আছে। আরিফ আর জারিফ মাথাট নিচু করে দাঁড়িয়ে আছে। মিহান, মামু, এত মানুষ মীরার রুমে থাকলে মীরার অসুবিধা হবে। মামু, আমরা যাচ্ছি, তুমি মীরার পাশে থাকো। মিহান মাথা নাড়িয়ে মামুর কথায় সম্মতি জানায়। সবাই মীরার রুম থেকে বেরিয়ে হলো রুমে চলে আসে। মীরার বাবা, ফাহিম, আমার মীরা মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে রেখেছিল। মামু, আমার এখন মনে হচ্ছে তোদের এখানে ওকে থাকতে বলে আমি ভুল করেছি। আমার অজান্তে আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি। ফুপি, ভাইয়া, তুই এখন এসব বলছিস কেন? তখন তো নতুন সংসার নিয়ে এতটাই ব্যস্ত ছিলি যে মীরার সাথে 1 মিনিট কথা বলার মতো তোর সময় ছিল না। মেয়েটা সারাদিন রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে থাকত। আমি কলেজ থেকে ফিরে ওকে সময় দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তখন কারো সাথে ঠিকমতো কথা বলতো না। তুই তো জানতি মীরা সবথেকে বেশি ভালোবাসত তোকে। আর এখন বোধহয় সবথেকে বেশি ঘৃণা করে।
তখন যখন এসব নিয়ে ভাবিসনি তাহলে এখনো তোর ভাবার কোনো দরকার নেই। ফাহিম ভাইয়া আর মিহান আছে মীরার জন্য, তোকে আর কিছু করতে হবে না ওর জন্য। অনেক করেছ ওর জন্য আর নাট। মীরার ফুপি রেগে আরও কিছু কথা শুনিয়ে দেয় ওর ভাইকে। সন্ধ্যার পর মীরার জ্বর কমলেও শরীর দুর্বল থাকে। মীরা চোখ বুজে চুপ করে বেডে হেলান দিয়ে বসে আছে। মিহান মীরার সাথে কথা বলতে শুরু করলে মীরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মিহানের দিকে। রুমা মিহানকে কফি দিতে এসে মীরার অবস্থায় দেখে বাড়ির লোকজনকে জানায়। সবাই এসে মীরার অনেক প্রশ্ন করছে এখন কেমন আছে সে। মীরা আর চোখে একবার মিহানের দিকে তাকিয়ে মামুকে বলে, মীরা, মামু একটু ডেনিকে ঢেকে দেও। মামু, ডেনিকে দিয়ে কি করবি তুই এখন? মীরা আস্তে করে বলে, মীরা, প্লিজ একটু ঢেকে দেও। মামু মীরার কথা শুনে ডেনিকে ঢেকে আনে। ডেনিকে দেখে মীরা বলে, মীরা, ডেনি কাল আমি মালয়েশিয়া বেক করব, সব ব্যবস্থা করে ফেলো। ডেনি, মেম আপনি তো এখনো সুস্থ হননি। তাহলে? মীরা, যা বলছি তাই করো। ফুপি, সবে জ্বরটা কমেছে, এখন আবার পাগলামি শুরু করিস না। মীরা, আমি যা। মীরা আর কিছু বলবে তার আগে মিহান রেগে রুম থেকে বেরিয়ে যায়। সবাই মিহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মামু, শোন মামুনি, আমিও তো যাব তোর সাথে, কিন্তু এখানকার কাজ শেষ করতে 7 দিনের মতো সময় লাগবে। কাজটা সেরে তারপর না হয় তুই আর আমি একবারে যাব। মীরা কিছুক্ষণ ভেবে বলে, মীরা, ঠিক আছে মামু, শুধুমাত্র 7 মনে থাকে যেন। মামু হেসে দিয়ে বলে, মামু, ছেলে কখনো মায়ের কথা ভুলতে পারে? মামুর কথা শুনে ঠোঁটে হাসি ফুটে ওঠে মীরার। হঠাৎ করে ঝড়ের গতিতে মীরাকে কেউ জড়িয়ে ধরে। মীরা চমকে উঠে এমন কাজে। মীরা ছাড়িয়ে নিতে নিতে বলে, মীরা, এই কে তুমি? মীরা ছাড়িয়ে নিয়ে তাকে দেখে অবাক হয়ে বলে, মীরা, অনু তুমি? অনু নিজের কান ধরে বলে, অনু, ভাবি সরি, আমি তোমার অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিলাম, কিন্তু আজ ক্লাস টেস্ট ছিল। তারপর কোচিং করে বাড়ি আসতে আসতে 5টা বেজে যায়। 1 ঘন্টার ভিতর ফ্রেশ হয়ে তারপর ড্রাইভার আঙ্কেলকে নিয়ে সোজা তোমার কাছে চলে আসি। সরি ভাবি, রাগ করো না। মীরা অনুর চেহারার এক্সপ্রেশন দেখে হেসে দেয়। দাদি, ওকে রে মীরা? মীরা, ওই যে পাগল ডাক্তারটা আছে না, তার বোন। দাদি অবাক হয়ে বলে, দাদি, পাগল ডাক্তার কে? মীরা, মিহান চৌধুরী। অনু মীরার কথা শুনে খিলখিলেও হেসে দিয়ে বলে, অনু, ভাবি তুমি ভাইয়াকে পাগল ডাক্তার বলো। মীরা কথা ঘুরানোর জন্য বলে, মীরা, তোমার মম কোথায়? অনু, মম তো সকালেই এসেছে তোমার কাছে, এখন নিচে ভাইয়ার সাথে কথা বলছে। ভাইয়াকে দেখে মনে হয় ভাইয়া খুব রেগে আছে। তুমি জানো কিছু ভাবি? মীরা, তেমন কিছু না। তুমি কোচিং থেকে ফিরে আর কিছু খাওনি মনে হয়। নীলা, ওকে কিছু খেতে দেও। অনু, না ভাবি, আমি এখন কিছু খাবো না, এখন তোমার সাথে গল্প করব। নীলা, তা তো হবে না পাকা বুড়ি, চলো খেয়ে এসে তারপর গল্প করবে। অনু, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, সত্যি বলছি। এর মধ্যে মিহানের মম এসে অনুকে বলে, মম, অনু ভাবি তো অসুস্থ, এখন বিরক্ত করো না কেমন। অনু, আচ্ছা মম। এদিকে মীরার সাথে রেগে বাড়ি চলে যায়। মিহান ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেকক্ষণ পরে ওয়াশরুমে থেকে বের হয়ে সারা রুমে পাইচাই করছে। এর মধ্যে রিমি এসে মিহানকে ঢেকে বলে, রিমি, ভাইয়া কিছু খাবেন এখন? মিহান, বিরক্ত করিস না তো, যা এখান থেকে। রিমি, ভাইয়া রাগ করে আছেন কেন? কিছু কি হয়েছে? মিহান নিজেকে কিছুটা শান্ত করে বলে,
মিহান, না কিছু হয়নি, মাথা ব্যথা করছে তাই। যা এখন। রিমি, ঠিক আছে ভাইয়া, কিছু লাগলে আমাকে বলেন। আমি এখন যাই। রিমি চলে গেলে মিহান একা একা বলতে শুরু থাকে। মিহান, কত বড় সাহস ওর, বলে কি না আমাকে ছেড়ে চলে যাবে। যাওয়াচ্ছি তোমায়, দাঁড়াও। তোমাকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করো। আগে একটু সুস্থ হয়ে নেও, তারপর তোমার ডানা কাটার ব্যবস্থা করছি। তখন চাইলেও তুমি আমার থেকে পালাতে পারবে না। আমার মনের চিলেকোঠার তোমাকে বন্দি করে রাখব। বাই হোক অর বাই ক্রোক। আজ 3 দিন হয়ে গেছে মিহান মীরার সাথে না দেখা করছে, না ফোন করে কোনো খোঁজ নিয়েছে। মীরা বেশ অবাক হয় এমন কাজে যে মিহান সারাদিন ফোন দিয়ে মীরাকে জ্বালায়, সেই মিহান মীরার কোনো খোঁজ নিচ্ছে না। মিহানের মমো অবশ্য 2 বার এসে মীরাকে দেখে গেছে আর ফোনে সব খবর নিচ্ছে। মীরা আজ বেশ সুস্থ থাকায় অফিসে গেছে। মীরা সারাদিন অফিস করে, রাত 8টার দিকে বাড়ি যায়। মীরা ডোর বেল বাজালে রুমা দরজা খুলে মীরাকে দেখে মিটমিট করে হাসছে। মীরা ওকে পাত্তা না দিয়ে হলো রুমে চলে যায়। মীরা অবাক হয়ে হলো রুমের থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি আর খান বাড়ির সবাই হলো রুমে বসে আছে, আরও 2-3 জন লোক আছে। মীরা কিছুক্ষণ তাকিয়ে থেকে উপরে উঠতে গেলে মামু মীরাকে ঢেকে বলে, মামু, এদিকে এসো মামনি। মীরা গিয়ে মামুর পাশে সোফায় বসে। মামু মীরার হাত ধরে শান্ত গলায় বলে, মামু, আমি যদি তোর কাছে কিছু চাই দিবি আমায়? মীরা হাসি মুখে বলে, মীরা, বলো কি চাই তোমার? মামু, আমি চাই আজ তুই মিহানকে বিয়ে করবি। মীরা, হোয়াট? মিহান মীরার মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে বলে, মিহান, কি সুন্দর লাগছে জানটাকে এখন। শখ খেয়ে মুখের এক্সপ্রেশনই বদলে গেছে। মামু, রাখবি না আমার কথা? মীরা গম্ভীর হয়ে বলে, মীরা, মামু তুমি জানো আমি এসব বিয়ে ভালোবাসায় বিশ্বাস করি না। তাহলে এসব চাওয়ার মানে কি? মামু, আমি এত কিছু জানতে চাই না। আমি এই প্রথম তোর কাছে কিছু চেয়েছি, প্লিজ রাজি হয়ে যা। মীরা, না মামু, আমি বিয়ে করব না। তুমি অন্য কিছু চাওয়ার থাকলে চাও। মামু, এটাই তোর শেষ কথা? মীরা, হুম। মামু, ওকে, তাহলে আমি এখন থেকে মেডিসিন খাবো না। তোর কোনো কথা শুনব না। তোর সাথে কথাও বলবো না। চলে যাব যেদিকে দুচোখ যায়। মীরা মামুর কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে আর মামু অন্যদিকে তাকিয়ে মনে মনে বলে, মামু, আমি জানি তুই আমার সাথে কথা না বলে থাকতে পারবি না। কিন্তু মা, আমি তো ভালোর জন্য এসব করছি। আমি আর কতদিন আছি বল? আমি মিহানের চোখে তোর জন্য পবিত্র ভালোবাসা দেখেছি। তাই তো তাড়াতাড়ি করে ওর সাথে তোর বিয়ে দিতে চাইছি। আমি জানি তুই আমার কথা ভেবে রাজি হয়ে যাবি। মীরা অনেকক্ষণ ধরে ভেবে যাচ্ছে। কেউ কিছু বলছে না। সবাই মীরার দিকে তাকিয়ে আছে। মীরা ছোট একটা নিঃশ্বাস নিয়ে মামুর দিকে তাকিয়ে বলে, মীরা, ঠিক আছে, আমি রাজি আছি বিয়ে করতে। মীরার কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। মামু মীরার দিকে তাকিয়ে বলে, মামু, সত্যি বলছিস মামুনি? মীরা, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। মামু ঘাবড়ে গিয়ে বলে, মামু, কি শর্ত? মীরা, আমি পাগল ডাক্তারকে বিয়ে করব। তার সাথে সংসারও করব। যদি তুমি আমার কথায় রাজি হও। মামু, কি কথা? মীরা, তোমাকে বিয়ে করতে হবে। আমি তোমার জন্য পাত্রী খুঁজব। রাজি থাকলে বলো। মামু চমকে উঠে বলে, মামু, কি? মিহান এদের এসব কথা শুনে মনে মনে বলে, মিহান, এই মেয়েটা কি কখনো সোজা কাজ করতে পারে না। মামু করবে এই বয়সে বিয়ে? আমি শিওর মামু কখনো রাজি হবে না।
তাহলে কি আর আমার বিয়ে করা হবে না? মীরা ওর মামুর অবস্থায় দেখে মনে মনে বলে। মীরা, আইনো মামু কখনো রাজি হবে না বিয়ে করতে। তাহলে আমাকেও আর এই পাগল ডাক্তারকে বিয়ে করতে হবে না। আর যদি রাজি হয় তাহলে না হয় পাগল ডাক্তারকে বিয়ে করে মামুকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব, যে আমার থেকেও বেশি আমার মামুকে ভালোবাসবে। নিধি আস্তে করে নীলার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে। নিধি, আপু আমার মনে হয় আজ আর বিয়েটা হবে না। মামা করবে বিয়ে? নীলা, আমারও তাই মনে হয়। মামার মুখ দেখে মনে হচ্ছে আপুর শর্তে মামা রাজি নয়। দেখি এখন কি হয়। নিধি, মীরার দাদা দাদিকে বলে। দাদা, দেখলে কি মধ্যে কি ঢুকিয়ে দিল? এত জেদি কেন মেয়েটা? দাদি ভেঙচি কেটে বলে। দাদি, যেমনই দাদা তেমনই নাতনি। জেদ রাগ তোমার থেকেই পেয়েছে ও। দাদা, ওর মতো অতটা রাগী আমি না। ওর রাগ দেখলে তো আমার গলা শুকিয়ে যায়। দাদি, এখন চুপ করো দেখি ফাহিম কি বলে। দাদা, ঠিক আছে। মামু মীরার কথা শুনে মনে মনে ভাবে। মামু, এখন আপাতত মীরার কথায় রাজি হয়ে যাই। এখনই তো আর বিয়ে দিচ্ছে না আমার। পরে না হয় কোনোভাবে বিয়ে আটকে দেব। মামু দৈর্ঘ্য নিঃশ্বাস ফেলে মীরার দিকে তাকিয়ে বলে। মামু, আমি রাজি তোর শর্তে। মীরা খুশি হয়ে মামুর হাত ধরে বলে। মীরা, সত্যি বলছো মামু? মামু মীরার কপালে চুমু দিয়ে বলে। মামু, হুম সত্যি বলছি। আমার মা কিছু বলবে আর আমি তা রাখব না, তা কখনো হয়? এখন আর কথা নয় নীলা, নিধি মীরাকে রেডি করে নিয়ে এসো। কাজী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। নীলা, এখনই যাচ্ছি মামা। মীরা, না ওরা কেউ আমাকে রেডি করাবে না। আমাকে ফুপি রেডি করাবে। মীরার কথায় খান বাড়ির সবাই অবাক হয়ে যায়। বাংলাদেশে এসেছে পর থেকে এই প্রথম বাড়ির কাউকে সম্পর্কে সম্বোধন করে ডাকল মীরা। ফুপি ছলছল চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা বিরক্তির ভাবমুখে ফুটিয়ে তুলে বলে। মীরা, যাবে না। ঠিক আছে, আমি এই ড্রেসে বিয়ে করতে পারব। আমার কোনো সমস্যা নেই। মীরার ফুপি তাড়াতাড়ি সোফা থেকে উঠে মীরার সামনে গিয়ে বলে। ফুপি, না না চল, আমি তোকে রেডি করে দিচ্ছি। মীরা, চলো। ফুপি যেতে যেতে মনে মনে বলে। ফুপি, মীরার ছোটবেলায় ওকে বউ সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলতাম ও বড় হলে আমি নিজের হাতে সাজিয়ে ওকে বিয়ে দেব, ও আজও এই কথাটা মনে রেখেছে। আমি জানি মীরা বাইরে থেকে কঠিন সেজে থাকে, কিন্তু ওর ভিতরটা খুব নরম। অনু মিহানের হাতে একটা চিমটি কেটে বলে। অনু, ভাইয়া তাহলে ভাবি বিয়েতে রাজি হল? আমি ভেবেছিলাম তোর কপালে বউই নেই। মিহান, এই ফাজিল মেয়ে এত জোরে চিমটি দিলি কেন? হাত এখন ব্যথা করছে। আর আমার কপালে পরীর মতো বউ আছে দেখলি তো। দাঁড়া, আগেট আমার বিয়েটা হতে দে, তারপর তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছি। অনু মিহানের কথা শুনে ভেঙচি কেটে অন্য পাশে চলে যায়। মীরাকে সিঁদুর রাঙ্গা শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে মীরাকে নিয়ে নিচে আসে মীরার ফুপি। মীরা নিচে আসলে সবাই মীরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে মীরাকে। মিহান মাতাল করা দৃষ্টিতে তাকিয়ে আছে মীরার দিকে। মীরার দাদি এসে মীরার থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলে। দাদি, বাহ, রাজকন্যার মতো লাগছে আমার নাতনিকে। কারো নজর না লাগে। নীলা, মা তুমি কি করছো? আপুকে তো চেনাই যাচ্ছে না। ফুপি, কোথায় কি করলাম? ওর এত এত সাজের জিনিস তা দিয়ে সাজাতে দিল না। কত করে বলাম একটু সাজ। শুধু লিপস্টিক, কাজল দিয়ে চলে এলো। মীরা এদের কথা শুনে বিরক্ত ভাব নিয়ে বলে।
মীরা, এত কথার কি আছে? এমনেতেই শাড়ি পরে আনকমফর্টেবল লাগছে। যা করার তাড়াতাড়ি করো। শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবো না। দাদি, মেয়ে হয়ে জন্মেছিস, শাড়ি তো পরতেই হবে। আজ প্রথম পরলি তো তাই এমন লাগছে। পরে অভ্যাস হয়ে যাবে। অনামিকা, মা, এসব কথা পরে বলা যাবে। আগে বিয়ের কাজটা শুরু হোক। মীরা একবার আর চোখে মিহানের দিকে তাকায়। মিহান এতক্ষণ মীরার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে মনে বলে, মিহান, তোমাকে শাড়িতে এত সুন্দর লাগবে কখনো কল্পনা করিনি। আমার মনের রাজ্যের রানী তুমি। আর পাত্র কয়েক মুহূর্ত, তারপর সারা জীবনের মতো তুমি আমার হয়ে যাবে। মিহানের ভাবনা ছেদ ঘটল অনুর ধাক্কায়। অনু মিহানকে ধাক্কা দিয়ে বলে, অনু, সোজা হয়ে বসো, এখনই বিয়ে শুরু হবে। কিছুক্ষণের মধ্যে মীরা, মিহানের বিয়ে সম্পূরণ হয়। মিহানের মুখ দেখে বোঝা যাচ্ছে মিহান আজ কতটা খুশি। মিহানের মনের কথা বুঝে মীরা আর মিহানকে একা কথা বলার জন্য মীরার রুমে যেতে বলে। মীরা শাড়ির কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে। মীরা আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছে। মিহান মীরার পিছন পিছন আসছে। মীরা রুমে গিয়ে বেডের একপাশে বসে পড়ে। মিহান রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে মীরার পাশে বসে কোনো কিছু না বলে সোজা ওর কোলে মাথা রাখে। মিহানের এমন কাজে মীরা চমকে উঠে। এখন কি করা উচিত তা মীরা বুঝতে পারছে না। মীরা নিজেকে সামলে মিহানকে কোল থেকে নামানোর চেষ্টা করে বলে, মীরা, কি করছেন? নামুন আমার কোল থেকে। মিহান, জান, আজ তোমায় ভীষণ সুন্দর লাগছে। তোমাকে দেখে একটা কবিতা খুব মনে পড়ছে। অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারেই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়, গাথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে। কালের তিমির রজনী ভেদিয়া। তোমারই মূর্তি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ুৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে। বিরহবিধুর নয়ন সলিলে, মিলনমধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজই সেই চিরদিবসের প্রেম, অবসান লভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে। সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। কবিতা আবৃত্তি শেষ করে মিহান ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলে, মিহান, কেমন হয়েছে কবিতা আবৃত্তি? তোমার পছন্দ হয়েছে? মীরা মিহানের কোল থেকে উঠিয়ে দেয়। মিহান উঠে ভালোভাবে বেডে বসে মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, ভালো হয়েছে কবিতা আবৃত্তি। কিন্তু আমি কি আপনাকে কবিতা আবৃত্তি করতে বলেছি? তাছাড়া এই 3 দিন কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, আর আজ এসে হঠাৎ করে বিয়ে করে নিলেন। এগুলোর মানে কি আপনি বলতে পারেন? মিহান, মানে খুব সোজা। তুমি রাজশাহী গিয়ে কি বলেছিলে? কোনো জয়না ফয় তোমাকে প্রপোজ করবে, মনে আছে? আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তুমি কিছু করার আগে তোমাকে আমার রাজ্যের রানী করে নিলাম। মীরা বিড়বিড় করে বলে, মীরা, কোনো যে সেই রাত জয়ের কথা বলতে গেলাম, তাহলে আর আমাকে পাগল ডাক্তারকে বিয়ে করতে হতো না।
মিহান মীরাকে বিড়বিড় করতে দেখে মীরাকে টান দিয়ে নিজের বুকের সাথে মীরার পিঠ ঠাকায়। দুই হাত দিয়ে মীরার পেট জড়িয়ে ধরে মীরার কানে ঠোঁট ছুঁয়ে বলে, মিহান, বিড়বিড় করে লাভ নেই জান। এখন শুধু তুমি আমার, না চাইলেও তুই আমার। তোমাকে আজ রাতেই নিয়ে যেতাম চৌধুরী বাড়ি, কিন্তু তোমার দাদা বলেছে কাল সকালে যেতে। আমি মানা করিনি। আমি সকালে এসে তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আজ রাতে আমাকে এখানে থাকতে বলেছে। তোমার কাছে থাকার সুযোগ কি মিস করতে পারি বলো? তাই রাজি হয়ে গেলাম। মীরা মিহানের ছোঁয়ায় কেমন অজানা অনুভূতি সৃষ্টি হচ্ছে। না চাইলেও ভালো লাগছে মিহানের ছোঁয়াগুলো। এই প্রথম কোনো ছেলের সংস্পর্শে এলো মীরা। মীরা মিহানকে কিছু না বলে মিহানের ছোঁয়াগুলো অনুভব করতে চোখ বন্ধ করে রাখে। অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে মীরার মনে। রাতের খাবার খেয়ে মীরা নিজের রুমে চলে যায়। মীরা কিছুক্ষণ আগের অনুভূতিগুলো মনে করতে থাকে। মিহান কিছুক্ষণ আগেও মীরাকে নিজের সাথে জড়িয়ে ধরেছিল, ভাবতেই অনুভূতিগুলো কেমন ধলা পাকিয়ে আসছে। নিঝুম এসে খাবার জন্য না ডাকলে হয়তো মিহান তাকে জড়িয়ে ধরে থাকত এখনো। মিহান খাবার খেয়ে হলো রুমে বসে নিঝুম, নীলা, নিধির সাথে গল্প করছে। 12টার দিকে মিহান মীরার রুমে গিয়ে দেখে মীরা ঘুমিয়ে পড়ছে। তা দেখে মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়ে বারান্দার পর্দাগুলো সরিয়ে দিয়ে রুমের লাইট বন্ধ করে দেয়। চাঁদের এক ফালি আলো বারান্দায় উকি দিচ্ছে। মিহান আধশোয়া হয়ে বসে মীরাকে আস্তে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ মীরার ঘুম ভেঙে যায়। মীরা উঠতে গিয়ে দেখে ও উঠতে পারে না। মিহান এক হাত মীরার কোমরে আর এক হাত মীরার মাথায় দিয়ে জড়িয়ে ধরে আছে। মীরা নড়াচড়া দেখে মিহান বলে, মিহান, নড়ো না জান। চুপ করে শুয়ে থাকো। মীরা মাথা তুলে মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, আপনি আমার রুমে কেন? আর এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? মিহান, বউয়ের ঘরে থাকব না তো কোথায় থাকব? আর আমি তো শুধু জড়িয়ে ধরে আছি। আজ তো আমাদের বাসর রাত, চাইলে আরও কিছু করতে পারি। মীরা লাফ দিয়ে মিহানের বুকের উপর থেকে সরে যায়। মীরা, কি বলছেন এসব? মিহান হেসে আবার মীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মিহান, যা সত্যি তাই বলছি। মীরা, দেখুন আমি বিয়েটা মেনে নিতে পারছি না, আবার অস্বীকারও করতে পারছি না। আপনি তো সবই জানেন আমার সম্পর্কে। আমি ভালোবাসা, বিয়ে এসব সম্পর্কে কখনো জোড়াতে চাইনি। তাই বারবার আপনাকে এভয়েড করে গেছি। আপনি হঠাৎ করে এসে আমার জীবনের সাথে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে গেছেন। আমি বলছি না যে আমি এই সম্পর্ক মেনে নিতে পারবো না। আমাকে একটু সময় দিন আপনাকে বোঝার, আপনার সাথে মানিয়ে নেওয়ার। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমার মামু। মামু যখন আপনার সাথে আমার বিয়ে দিয়েছে, তাহলে মামু অনেক ভেবে চিন্তে এই কাজটা করেছে। প্লিজ আমাকে মানিয়ে নিতে একটু সময় দিন। মিহান মীরা কথা শুনে ওর কপালে একটা চুমু দিয়ে বলে, মিহান, তুমি আমাকে বুঝতে চেয়েছ, এটাই আমার জন্য অনেক। তুমি যা চাইবে তাই হবে জান। মীরা, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। মিহান, এভাবে বলছো কেন? তোমার যা মনে আসে তাই তুমি আমাকে বলতে পারো। কি রিকোয়েস্ট? মীরা, ডিনার টেবিলে আপনার পাপা বলছিল কিছুদিন পর আপনার চাচাতো বোন মিথির বিয়ে। তারপর আপনার আর আমার বিয়েটা আবারও বড় অনুষ্ঠান করে দিতে চায়। মিহান, হ্যাঁ। মিথির বিয়ের অনুষ্ঠান 2 দিন পর থেকে শুরু হয়ে যাবে। তোমাকে বলেছিলাম না আমি হসপিটাল থেকে ছুটি নেব। এজন্যই আমি ছুটি নিয়েছি। মীরা, আগে আমার কথাটা সম্পূর্ণ করতে দিন, তারপর আপনি বলবেন। মিহান, বলো। মীরা, আমি বিয়ের সময় শর্ত দিয়েছিল মামুকে বিয়ে করতে হবে। মামু আমার জন্য সারা জীবন অনেক কষ্ট করেছে।
মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমাকে আপন করে নিয়েছে। আমার জন্য বিয়ে পর্যন্ত করেনি। আমি চাই আমাদের বিয়ের অনুষ্ঠানে আগে একটা ভালো মেয়ে দেখে মামুর বিয়ে দিব। মামু আর মামি মিলে আমাকে আপনার হাতে তুলে দিবে। তাই মামুর বিয়ের আগে আমি কোনো অনুষ্ঠান করতে পারবো না। মিহান, ঠিক আছে মহারানী, আপনার কথাই হবে। তবে আমি মনে হয় তোমাকে একটা হেল্প করতে পারি। মীরা, কি হেল্প? মিহান, তোমার মামু কলেজ লাইফে একজনকে ভালোবাসত। মীরা চমকে উঠে বলে। মীরা, কি? মিহান, হুম। মীরা, আপনি কি করে জানলেন? মিহান, আমি বলতে পারি কিন্তু তুমি মন খারাপ করে কান্না করতে পারে না। মীরা, ঠিক আছে আপনি বলুন। মিহান, তোমার বাবা মা মামু যে কলেজে পড়তো সেই কলেজে তোমার মামুর 2 ব্যাচ জুনিয়র ছিল আমার মামু। কলেজের সিনিয়রদের সবাই চিনত, তাই মামুও তাদের চিনত। তোমার মা বাবার ভালোবাসার কথা কলেজের সবাই জানত। তোমার মামু সেজুথি নামে একটা মেয়েকে ভালোবাসতো। সেজুথি মমের ফ্রেন্ড ছিল। সেজুথি সেও নাকি তোমার মামুকে খুব ভালোবাসতো। কলেজ শেষে হওয়ার আগেই তোমার বাবা মা বিয়ে করে নেয়। মামু নিজের পায়ে দাঁড়িয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেজুথির বড় ভাই সিরাজের জন্য তোমার বাবা মার মধ্যে ঝামেলা শুরু হয়। তখন মামু সেজুথিকে বুঝেছে যেন তোমার বাবা মার জীবন থেকে সিরাজ যেন সরে যায়। মামু তখন ব্যবসার জন্য মালয়েশিয়া চলে যায়। ফিরে এসে দেখে তোমার বাবা মা আলাদা হয়ে গেছে, যে যার মতো বিয়ে করে নিয়েছে। তোমাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আগে কলেজে গিয়ে সবার সামনে সেজুথিকে অনেক অপমান করে। মামু মনে করে তার আর তার ভাইয়ের জন্য তার আদরের ভাগ্নির এই অবস্থা। সেখানেই তার সাথে সব সম্পর্ক শেষ করে তোমাকে নিয়ে মালয়েশিয়া চলে যায়। এতে সেজুথির কোনো দোষ ছিল না। কলেজ শেষ করার পর মমের সাথে তার আর যোগাযোগ হয়নি। এসব কথা আমি মমের কাছ থেকে জেনেছি। মম তোমার মামুকে দেখেই চিনে পারে পরে আমাদেরকে সবকিছু বলে। মিহান এইটুকু বলে থামে। অনুভব করে তার বুকের উপর মীরার চোখের পানি পড়ছে। মিহান মীরার মাথা তুলে দেখে সত্যি মীরা কান্না করছে। কোনো শব্দ হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মিহান মীরা চোখের পাতা মুছে দিয়ে বলে। মিহান, কি হয়েছে, কান্না করছো কেন? আমি তোমাকে কি বলেছিলাম একটু আগে? মীরা, মামু আমার জন্য তার ভালোবাসার মানুষটাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। আসলে আমার ভাগ্যই ভালো না। যেখানে যাব সেখানেই অশুভ কিছু হবে। মিহান, দেখো আমার রাগ উঠাবার না এখন। কে বলেছে তুমি অশুভ? তুমি অশুভ হলে বিজনেসে এত সাফল্য অর্জন করতে পারতে না। এখন এসব কথা ছাড়ো। মিথির বিয়ের পর আমরা মামুর সেজুথিকে খুঁজে বের করব। সেও যদি মামুর মতো বিয়ে না করে থাকে। যদি এখনো মামুর জন্য পথ চেয়ে অপেক্ষা করে থাকে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। মীরা, মীরা, জানেন নানা নানুর প্রথম সন্তান মামু, তারপর নানুর মেয়ে।
সবার ছোট পিচ্ছি মামা মানে নবীন মামা। নবীন মামাও আমাকে খুব ভালোবাসতো। পরিবারের প্রথম সন্তানের সাথে অনেক অনুভূতি জড়িয়ে থাকে। মামুর বেলায়ও তাই। মামুকে নানু অনেক ভালোবাসতো। মামু আমার জন্য তার পরিবারের সবাইকে ছেড়ে আমাকে নিয়ে দেশ ছেড়ে চলে যায়। আমি অনেকবার মামুকে বলেছি নানা নানুর সাথে যোগাযোগ করতে, কিন্তু মামুর ওই এক জেদ, তার অবর্তমান তার বোনকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দিয়েছে, তাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি। মামুও নানুর জন্য কষ্ট পায়। আমি কখনো কাউকে এসব কথা বলিনি, কিন্তু আপনাকে কেন জানি বলতে ইচ্ছে করছিল। আপনার বুকে মাথা রেখে খুব শান্তি পাচ্ছি। আগে কখনো এমন হয়নি। আপনি পারবেন সবকিছু ঠিক করে দিতে? মামুকে তার বাড়ি, তার ভালোবাসার মানুষ ফিরিয়ে দিতে পারবেন? মিহান, তুমি আমার সাথে থাকলে আমি সব পারব। অনেক রাত পর্যন্ত মীরা আর মিহান কথা বলে। কখন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে টেরি পায়নি কেউ। সকালে চেঁচামেচির আওয়াজে মীরার ঘুম ভেঙে যায়। মীরা উঠতে গিয়ে দেখে মিহান এক হাত কোমরে আর এক হাত পিঠে দিয়ে জড়িয়ে ধরে আছে। নিজের এই অবস্থা দেখে মীরা মুচকি হেসে দেয়। আস্তে করে মিহানের হাত সরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মীরা নিচে গিয়ে দেখে সবাই কি নিয়ে আলোচনা করছে। মীরা মামুকে বলে, মীরা, মামু বাইরে এত চেঁচামেচি কিসের? মামু, মিডিয়ার লোকজন এসেছে। তোর বিয়ের খবর কোনোভাবে জেনে গেছে। মীরা, ডেনি, কিভাবে এসব হয়েছে? ডেনি মেম আপনার বিয়ের ছবি নিধি মেম, নিঝুম মেম, অনু মেম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। সেখান থেকেই খবর পেয়েছে মিডিয়ার লোকজন। মীরা একবার নিধি আর নিঝুমের দিকে তাকায়। ভয় ওদের গলা শুকিয়ে যাবার মতো অবস্থায়। মীরা, সব যখন জেনে গেছে, তাহলে এভাবে চেঁচামেচি করে কি হবে? তাদের চলে যেতে বলো। ডেনি, বলেছি মেম, কিন্তু তারা আপনার সাথে কথা না বলে যাবে না। মীরা, আচ্ছা, ভিতরে নিয়ে এসো। মিডিয়ার লোকজন ভিতরে এসে এক গাধা প্রশ্ন করতে থাকে মীরাকে। মীরা সব সামলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মীরা রেডি হচ্ছে। মীরাকে দেখে একটা হাসি দিয়ে বলে, মিহান, রেডি হয়ে নেও, একটু পরে আমরা বেরিয়ে যাব। আজ শাড়ি পরো, প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। মীরা, আমি আরও একবার আপনাদের বাড়ি গেছিলাম আপনার নামে বিচার দিতে। মিহান মীরার পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মিহান, জানি আমি। মম সেদিন তোমাকে তার হাতের চুড়ি পরিয়ে দিয়েছিল। মীরা, আপনি কি করে জানেন? মিহান, তোমার হাতে মোমের চুড়ি দেখে চিনে যাই। পরে মম সবকিছু বলছে। মীরা, অহোহোহ। মিহান, শোনো, আমি আর তুমি আজ রাতে চাঁদপুরের জন্য বেরিয়ে যাব। পরশু মিথির বিয়ে। অনু যেতে পারবে না, ওর ক্লাস টেস্ট চলছে। মম আর পাপা ওকে ছেড়ে যাবে। আবার কেউ না গেলে খারাপ দেখায়, তাই মম তোমাকে আর আমাকে যেতে বলেছে। কল গায়ে হলুদ, পরশু বিয়ে। 2 দিন থাকতে হবে চাঁদপুরে। শোনো, অল্প কিছু ড্রেস নিলেই হবে। মিথির বিয়েতে পরে যাবার জন্য ড্রেসগুলো আমি আগেই কিনে রেখেছি তোমার জন্য। মীরা, ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। মিহান মীরাকে ছেড়ে দিলে মীরা রেডি হতে চলে যায়। চলবে।